আপনার প্রস্তাবে আমি রাজি আছি। আপনার ছোট ছেলেকে আমি বিয়ে করতে চাই। ইভানের কথা শুনে সবাই বিস্মিত হয়ে গেল। তোহা বলে উঠল, এটা কি বলছিস তুই? এত কিছুর পরেও তুই ওই বাড়ির ছেলেকে বিয়ে করবি? তোর কি মিনিমাম সেলফ রেসপেক্ট নাই? তারিকুল ইসলামও বলে ওঠেন, তোমাকে বিয়ে করতে হবে না ইভানা, আমি তোমাকে পড়াবো, তোমাকে যোগ্য করে তুলবো। ইভানা অকপটে বলে দেয়। আমি বিয়ে করব মানে করব, এটাই আমার ফাইনাল ডিসিশন। হাশেম আলী খুব রেগে যান ইভানার কথা শুনে। ছোট থেকে তিনি ইভানাকে অনেক ভালোবাসেন, কখনো তাকে একটা কড়া কথা পর্যন্ত বলেননি। তার সব আবদার পূরণ করেছেন, কিন্তু আজ আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। ইভানের সামনে এগিয়ে এসে তাকে কড়া ভাষায় বললেন, তোর বিয়ে করার এতই শখ, এত কিছুর পরেও বিয়ে করবি? তাহলে যা কর, কিন্তু আমি এই বিয়ে মানব না। আরে তুই আমার নাতনি, তোর জন্য ভালো ছেলের লাইন লাগিয়ে দিব। সেখানে তুই কেন এত অপমানের পর যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল তার ছোট্ট ভাইকেই বিয়ে করবি? আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাই না দাদা। তুমি আমার জন্য দোয়া করিও, আর কিছু চাই না আমি। আমার দোয়া তোর উপর সবসময় থাকবে, কিন্তু এই বিয়েটা আমি কখনো মানব না। যা ইচ্ছা কর তুই। বলেই তিনি হনহন করে হেঁটে চলে যান। ফাহিম প্রচন্ড রেগে যায় তার মায়ের কথা শুনে, কারণ ফারজানা বেগম তাকে ইভানাকে বিয়েটা করে নিতে বলেছে। ফাহিম রাগী গলায় বলে, তুমি কেন আমাকে গিনিপিগ বানাচ্ছ আম্মু? আমি কিন্তু ভাইয়া না যে তোমার কথা চুপচাপ মেনে নেব, বিশেষ করে বিয়ের মতো একটা এমন সিদ্ধান্তে। আমি তোর মা হইয়া তোর সামনে হাত জোর করছি, দয়া কইরা বিয়েটা কইরা নে, নাইলে যে আমি অনুশোচনার আগুনে পুড়ে মরবো চিরকাল। আমার জন্যে একটা মাইয়া কিরকম অপমানিত হইল, এই বিয়েটা কইরে আমার মাতৃঋণ শোধ কর। ফাহিম যতই মায়ের অবাধ্য হোক, আজ সে শক্ত থাকতে পারল না। জন্মের পর থেকে সে দেখেছে তার মা কত কষ্ট করে তাদের দুই ভাইকে মানুষ করেছে, কিন্তু কখনো তাকে এতটা অসহায় দেখেনি। আজকে ফারজানা বেগম কেঁদেই দিয়েছেন। নিজের মায়ের এমন অবস্থা দেখে ফাহিমের মতো শক্ত চিত্তের ছেলেটাও দুর্বল হয়ে পড়ল। এদিকে ফারহানকে তখন থেকে ফোন করে চলেছে সে, কিন্তু ফারহান ফোন রিসিভ করছে না। তাই ফাহিম বলে, ঠিক আছে আম্মু, আমি তোমার কথা মেনে নেব, তবে বিয়েটা করার আগে আমি ইভানার সাথে কিছু কথা বলতে চাই। ফারজানা বেগম সম্মতি জানান। মুখোমুখি বসে আছে ফাহিম ও ইভানা। কিছু সময়ের নীরবতা ভেদ করে ফাহিম বলে ওঠে, আমি জানি না তুমি কেন এই বিয়েটা করতে চাইছো, তবে আজ আমি নিজের মায়ের এই অসহায় অবস্থা দেখে না করতে পারিনি। ইভানা নিশ্চুপ। ফাহিম একটু থেমে পুনরায় বলে, আমি এই বিয়েটা তো করে নেব, তবে আমি জানি না কতটুকু তোমার মন থেকে মেনে নিতে পারবো। তবে একটা কথা, আমি কিন্তু এখনকার তুমিকে মেনে নেব না। আমি একজন বইয়ের স্টুডেন্ট, নিজের স্ত্রী হিসেবে আমি তোমাকে ঠিক সেভাবেই গড়ে তুলবো যাতে তুমি তোমার যোগ্য হও, যাতে আমি বুক ফুলিয়ে গর্ব করে সবাইকে বলতে পারি তুমি আমার স্ত্রী। আমি সর্বাত্মক চেষ্টা করব এমনটা করার, বাকিটুকু তোমার হাতে। ইভানা ফাহিম বসে আছে কাজের সামনে। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। অতঃপর ইভানাকে কবুল বলতে জোর দিতেই ইভানা সময় নষ্ট না করে বলে দিল, কবুল। অতঃপর ফাহিমও কবুল বলে বিয়েটা করে নিল। বিয়ে সম্পন্ন হতেই আশেপাশে আবার নতুন বিতর্ক সৃষ্টি হলো। কথা ছিল বড় ভাইয়ের সাথে বিয়ের, কিন্তু হলো ছোট ভাইয়ের সাথে। এ নিয়ে সবাই বেশ আলোচনা করছে। অনেকে বলছে ছেলেটাকে বলির পাঠা বানানো হলো, আবার অনেকের মতে মেয়েটার ভাগ্য ভালো। এমন নানা বিতর্কের মধ্যে বিয়েটা মিটে গেল। রিয়া ক্ষোভে ফুঁসছে। এত চেষ্টা করেও সে ইভানার বিয়েটা আটকাতে পারলো না। বড় ভাইয়ের সাথে না হলেও ছোট ভাইয়ের সাথে তো বিয়েটা হলো, এটা নিয়ে তার খুব রাগ হচ্ছে। এদিকে বিয়ে সম্পন্ন হওয়ার পর ইভান ও ফাহিম উঠে দাঁড়ালো, কারণ এখন তাদের বিদায়ের প্রস্তুতি নিতে হবে। বিয়েটা হয়ে যাওয়ায় ফারজানা বেগমের বুকের বোঝা হালকা হলো। এতক্ষণ মনে যে অপরাধবোধ কাজ করছিল তা সম্পূর্ণভাবে না হলেও অনেকটাই দূর হলো। তিনি আল্লাহর কাছে শুকর আদায় করে বললেন, ইয়া মাবুদ, আজ তুমি আমার অনেক বড় একটা আফসোস থেকে বাঁচাইয়া দিলা। এখন সবকিছু ঠিক থাকলেই আমি খুশি। তারিকুল ইসলাম, ইশরাত খাতুন, তোহা সবাই বিয়েটাই মত না দিলেও এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তাই মেনে নিয়েছেন। কিন্তু হাশেম আলী নিজের জেদে অটল। তিনি মরে যাবেন তবু এই বিয়েটা মানবেন না। ইভানা একটু সামনে এগিয়ে আসতেই তোহা তাকে গভীরভাবে আলিঙ্গন করে বলল, জানি না ইভানা তোর মনে কি চলছে, কিন্তু বড় বোন হয়ে এটা বলতে পারি তুই ভালো নেই। তবে চিন্তা করিস না, কোনো সমস্যা হলে আমাকে বলবি, আমি সব সময় তোর পাশে থাকবো।
ইভানা কিছু বলে না, শুধু চুপটি করে থাকে। তোহাও আর কিছু বলে না। ইশরাত খাতুন নিজের মেয়ের কাছে এগিয়ে এসে বললেন, তুই যাই সিদ্ধান্ত নিয়েছিস আশা করি ভেবেচিন্তেই নিয়েছিস। এখন বাকিটা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। আমার বিশ্বাস আছে আল্লাহর উপর। আমি জানি তিনি যা করবেন মঙ্গলের জন্যই করবেন। তুই আল্লাহর উপর ভরসা রাখিস, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করিস। আশা রাখি আল্লাহ তোকে নিরাশ করবেন না। তারিকুল ইসলামের মতো গম্ভীর মানুষটাও চুপ থাকলেন না। ইভানার কাছে এসে তার মাথায় হাত রেখে বললেন, তোমার বাবাও তোমার সাথে আছে ইভানা। আমি চেষ্টা করে দেখব যাতে কোনো ভালো কলেজে তোমাকে ভর্তি করাতে পারি। তুমি পড়াশোনা করে নিজেকে প্রমাণ করে দিও। একটাই কথা, শুধু মাথায় রেখো, আগেরবার মতো গাফলতি করবে না, মন দিয়ে পড়বে। তাহলে আশা রাখছি তুমি ইন্টারে ভালো রেজাল্ট করবে। ইভানা তার পরিবারের সবার থেকে বিদায় নেয়। ইশরাত খাতুন শক্ত রাখেন নিজেকে, কিন্তু তোহা নিজের বোনকে জড়িয়ে কাঁদতে থাকে। ইভানাও ছোট বাচ্চাদের মতো কাঁদতে থাকে। তারিকুল ইসলাম গোপনে চোখের জল ফেলেন। হাশেম আলী নিজের ঘর থেকে বের হননি। ইভানার প্রতি ভীষণ রাগ জমেছে তার বারংবার মনে হচ্ছে ইভানার এই বিয়ের সিদ্ধান্তটা সঠিক নয়। তাই নিজের বুকে পাথর চেপে ঘরে বসে আছেন। তার মন আজ ভেঙে গেছে। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে, অভিমানও তার উপর বেশি হয়। এদিকে ইভানা বিদায়ের সময় নিজের দাদাকে না দেখে কষ্ট পায় খুব। কান্নারত গলায় তোহাকে বলে, দাদাজান কোথায় আপাই? তিনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আমার বিদায়ের সময় আসবে না? তোহা কিছু বলার আগে তারিকুল ইসলাম বলেন, তুমি তো চেনো আব্বুকে। তিনি তোমাকে যতই ভালোবাসুক, তার একরক্ষা স্বভাবের বাইরে তুমিও নও। আপাতত ওনাকে বিরক্ত করার দরকার নেই। করা দিন যাক, ওনার রাগ কমলে দেখবে সব ঠিক হয়ে যাবে। ইভানা তবুও মানতে চায় না। সেকে ছাড়িয়ে ছুটে যায় নিজের দাদার রুমের দিকে। দরজায় গিয়ে কড়া নেড়ে বলে, দাদাজান আমি চলে যাচ্ছি। তুমি কি এখনো রাগ করে থাকবে? প্লিজ একটা বার বাইরে এসো না। তারিকুল ইসলাম আর নিজেকে শক্ত রাখতে পারলেন না, ঘর থেকে বেরিয়ে এলেন। ইভানাকে জড়িয়ে ধরে বললেন, তোর উপর কি আমি রাগ করে থাকতে পারি তানজিরা? তুই যে আমার নয়নের মণি। আমি শুধু তোর এই বিয়েটাই মানতে পারছি না, কিন্তু তোর উপর আমার দোয়া সব সময় থাকবে। সুখী হ তুই। এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ইভানা তার দাদার হাত ধরে বেরিয়ে আসে। অতঃপর গাড়িতে উঠে সকলের থেকে বিদায় নেয়। প্রত্যেক মেয়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি, যখন তাকে তার চেনা পরিজন সবাইকে ছেড়ে যেতে হয়। এই মুহূর্তে নিজেকে সামলানো সহজ নয়। ফাইম ইভানার অবস্থা বুঝতে পেরে একটা রুমাল তার দিকে এগিয়ে দিয়ে বলে, নিজের চোখের জল মুছে নাও, এভাবে কাঁদলে শরীর খারাপ করবে। ইভানা ফাইমের দিকে তাকায়। ফাইমের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। ইভানাকে ইশারা করে রুমালটা নিতে। ইভানা রুমালটা দিয়ে নিজের চোখের জল মুছে নেয়। বিদায়ের পরপরই তোহা বিয়ে বাড়িতে উপস্থিত সব আত্মীয় স্বজনদের এক হাত নেয়। সকলকে উদ্দেশ্য করে বলে, আপনারা বিয়ে খেতে এসেছেন ভালো কথা, খেয়ে দিয়ে বিয়ে দেখে চলে যাবেন। তা না করে আপনারা এখানে আসেন সমালোচনা করতে। আপনাদের জন্য আমার বোনের বিয়েটা ভেঙে গেল। বিয়ে বাড়িতে উপস্থিত কেউ কিছু বলে না। তোহার রাগ দেখিয়ে চলে যায় সেখান থেকে। হঠাৎ করে তার নজর পড়ে ক্যামেরার দিকে। আজকে বিয়ে উপলক্ষে ক্যামেরাম্যান ছিল অনেক। তাদের মধ্যে একজন ক্যামেরাম্যান কিছু একটা রেকর্ড করেছে, সেটা নিয়ে কথা বলছে। তোহা ক্যামেরাম্যানের কাছে গিয়ে বলে, ছবিটা দেখতে পারি? ক্যামেরাম্যান দেখতে পায় তোহা ছবিটা হাতে নিয়ে দেখতে পায় রিয়া ফারহানের সাথে কি নিয়ে যেন কথা বলছে। তোহার মনে পড়ে ওইদিকে সিসিটিভি লাগানো ছিল, তাই সে সিসিটিভি চেক করতে যায়। সিসিটিভি চেক করে তোহা দেখতে পায় ফারহানকে রিয়া নিজের ফোনে কি যেন দেখালো, তারপর ফারহান রেগে মেগে চলে গেল। এই ভিডিওটা দেখে তোহা অনেক কিছু আন্দাজ করতে পারলো, কারণ রিয়া কেমন মেয়ে সেটা খুব ভালো করেই জানে। তোহার এক মুহূর্ত সময় নষ্ট না করে রিয়াকে খুঁজতে লাগলো। রিয়া তখন খাবার খেতে বসেছে। তোহা এসে রিয়াকে টেনে তুললো, তাকে টানতে টানতে নিয়ে এলো নিজের মা বাবার সামনে। রিয়ার সামনে রিয়ার মা বাবাও ছিল, তারাও পেছন পেছন এলো। তারিকুল ইসলাম বললেন, তুমি রিয়াকে কেন এভাবে টেনে টেনে নিয়ে এলে তোহা? রিয়া নাটক করে বলে, আমরা আপনাদের মতো এত বড়লোক নই চাচা, যে এইভাবে অপমান করছে আপনার মেয়ে আমাকে। রিয়ার মা বাবাও তাকে সমর্থন করে। তোহা নিজের রাগ সামলাতে পারে না, রিয়াকে ঠাস করে একটা থাপ্পড় মারে। এভাবে পরপর 4-5টা থাপ্পড় মারে। আবার মারতে গেলে তারিকুল ইসলাম তার হাত আটকে বলে, এসব হচ্ছেটা কি? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? তোহা এবার সব ঘটনা খুলে বলে।
অতঃপর রিয়াকে বলে। তোর ফোনের লক খুলে দে। রিয়া ভয়ে ভয়ে লক খুলে বলে। এখানে কিছুই নেই। তোহা রিয়ার প্রোফাইলে ঢুকতেই ইভানের বলা কথার ভিডিও দেখতে পায়, যেটা রিয়া ফারহানকে দেখিয়েছিল। রিয়া মাথা নিচু করে নেয়। তোহা বলে। দেখলে তো আব্বু, এই মেয়ে কত বদ। তারিকুল ইসলাম শক্ত গলায় বলেন। রিয়া, তুমি আমার মেয়ের ক্ষতির চেষ্টা করেছো, তোমাকে তো আমি ছাড়বো না। রিয়ার মা বাবাও তাকে অনেক বকাবকি করে। অতঃপর তারিকুল ইসলামের কাছে ক্ষমা চায় যেন রিয়ার কোনো ক্ষতি না করে। তখন তারিকুল ইসলাম রিয়ার বাবাকে বলে। তুমি আমার কাছ থেকে যে 10 লাখ টাকা নিয়েছিলে তা 1 সপ্তাহের মধ্যে শোধ করবে, না হলে তোমাদের বাড়িঘর সব হারিয়ে পথে বসতে হবে। রিয়ার বাবার মাথায় হাত উঠেছে। আজ নিজের মেয়ের ভুলের জন্য তাকে এই সমস্যা দেখতে হচ্ছে। ইভানা পৌঁছে গেল তার শ্বশুর বাড়িতে। ফাহিম প্রথমে গাড়ি থেকে নামলো, তারপর ইভানার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। সাবধানে এসো। ইভানা ফাহিমের হাত ধরে গাড়ি থেকে নামলো। ফারজানা বেগম বরণ করার প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফাহিম ইভানাকে নিয়ে দরজার কাছে উপস্থিত হলো। ফারজানা বেগম ইভানাকে বরণ করে নিলেন। মৃদু হেসে বললেন। এখন তুমি বাড়ির ভিতরে প্রবেশ করো ইভানা। ইভানা ভেতরে পা রাখতে যাবে এমন সময় ফারহান চলে এলো। ভীষণ এলোমেলো লাগছে তাকে। ফারহানের অবস্থা দেখে মনে হচ্ছে সে ভীষণ ঝামেলার মধ্যে থেকে বের হয়ে এসেছে। ফারহান বাড়ির সামনে এসে হতবাক হয়ে যায়। ইভানাকে দেখা মাত্রই অস্পষ্ট স্বরে বলে ওঠে। এই মেয়েটা কি করছে এখানে? ফাহিম, ফারজানা বেগম সবার নজর যায় ফারহানের দিকে। ইভানা একবার তাকিয়ে চোখ ফিরিয়ে দেয়। অপমানের কথাগুলো মনে পড়ে যায়। তার পার সামনে এগোয় না, আপনা আপনি থেমে যায়। ফারজানা বেগম ফারহানকে দেখা মাত্র নিজের মুখশ্রী শক্ত করে নেন। নিজের বড় ছেলের প্রতি অনেক বিশ্বাস ও ভরসা ছিল তার, কিন্তু এখন সেটা আর অবশিষ্ট নেই। ফারজানা বেগম কিছু না বলেও ফাহিম ফারহানের দিকে কিছু এগিয়ে গিয়ে বলে। ভাইয়া, তুই এসেছিস? ফারহান ফাহিমকে উদ্দেশ্য করে বলে। এটা কি হচ্ছে ফাইন? এই মেয়েটা এখানে কি করছে? আমি তো ওকে বিয়ে করিনি, তাহলে ও এই বাড়িতে কেন? ফাহিম কিছু বলতে যাবে তার আগেই ফারজানা বেগম বলে ওঠেন। যা হওয়ার তাই হইছে। এই দুনিয়ায় কি হইব কি না হইব সব আল্লাহর ইচ্ছায় ঘটে। জন্ম মৃত্যু বিয়া সব তারই হাতে। তাই তুই বিয়া না করে চলে আইলেও ইভানার বিয়ে হইছে, ও এই বাড়ির বউ হইছে, তোর ছোট ভাইয়ের বউ। ফারহান নিজের বিস্ময় দমিয়ে রাখতে পারে না, মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছে। নিজেকে দমিয়ে রাখতে না পেরে বলেই দিল। এসবের মানে কি আম্মু? আমি যে মেয়েটাকে বিয়ে না করে চলে এলাম, তুমি ফাইমের সাথে তার বিয়ে দিয়েছো? তাই তোর নিশ্চয়ই আর কিছু কওনের নাই? তাইলে চুপ করে থাক, নতুন বউয়ের বাড়িতে ঢুকবো। তাই তুই আর কিছু বলিস না। ইভানা, তুমি ভিতরে আহো। ইভানা সময় ব্যয় না করে ঘরের মধ্যে ঢুকে গেল। ফারহান ফাহিমকে বলল। ফাইম, এটা কি করলি তুই? তোর তৈরি ঝামেলা মিটালাম। বলে ফাহিম বাড়িতে ঢুকে গেল। ফারহান ঠায় দাঁড়িয়ে রইল। একই অনেক বড় একটা সমস্যা ফেসে গেছে সে, তার উপর বাড়িতে এসে সব কি দেখতে হলো। ফাহিমের কিছু ফুফাতো মামাতো বোন মিলে বাসর ঘর সাজাচ্ছে, সাথে বিভিন্ন গল্প গুজব করছে। তাদের গল্পের মূল বিষয় এই বিয়েটা। কোথায় তারা এখানে এসেছিল ফারহানের বিয়ে খেতে, আর এখানে এসে কিনা ফাহিমের বিয়ে খেতে হলো। ফাহিমের এক ফুফাতো বোন বলে। মুহূর্তে হাসির রোল ওঠে, কিন্তু হঠাৎ করেই সবার হাসি থেমে যায়, কারণ ইতিমধ্যে ফাহিম রুমে চলে এসেছে। ফাহিম রাগী স্বভাবের হওয়ায় সব কাজিনরা তাকে ভয় পায় এবং সমীহ করে চলে। ফাহিম এসেই গম্ভীর মুখ করে বলে। ফাহিমের মামাতো ভাই বলে। তোমার বাসর সাজি ভাই। এসবের কোনো প্রয়োজন নেই, আমি অনেক টায়ার্ড। তোরা এখনই এই রুম থেকে বেরিয়ে যা। কোনো কিন্তুরা, আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে রুম থেকে না বেরোলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নিজের কথা সমাপ্ত করে ফাহিম যেই না গণনা শুরু করলো, সাথে সাথে সবাই এক এক করে রুম থেকে বেরিয়ে গেল। ফাহিম দীর্ঘশ্বাস ফেলে খাটে বসে পড়ল। একটু পরে আগমন ঘটলো ইভানার। লাল টুকটুকে শাড়ি পরে বাসর ঘরে আসলো সে। ফাহিমের ফুফাতো বোন তাকে রুমে ঢুকিয়ে চলে গেল। ইভানা স্বাভাবিকভাবে বিছানায় এসে ফাহিমের পাশে বসলো, কিন্তু কোনো কথা বলল না। ফাহিম ইভানার দিকে এক পলক তাকিয়ে বলল। তুমি সোফায় গিয়ে শুয়ে পড়ো। ইভানা ফাহিমের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো। ফাহিম ইভানার এই চাহনি দেখে হেসেই ফেলল। ইভানা এই হাসির মানে বুঝলো না। ফাহিম অনেক কষ্টে হাসি থামিয়ে বলল। তুমি সিনেমা টিনেমা দেখো নাকি?
নায়ক নায়িকার মতে বিয়ে হলে বিয়ের পর একজন সোফায় আর একজন বিছানায় শুয়ে। জীবনটা তো সিনেমা নয়। হুম, তা ঠিক বলেছো, কিন্তু সব কিছু তো সিনেম্যাটিক হচ্ছে। যাই হোক, কিছু মনে করো না, আমি এমনি এমনি মজা করেছি। তুমি এই বিছানাতেই থাকতে পারো। ইভানা মৃদু হাসলো। ফাহিম বিছানা থেকে উঠে দাঁড়ালো, উঠে বলল, তুমি একটু বসো এখানে, বসে থাকো, আমি আসছি। ইভানা মাথা নাড়িয়ে সায় দিল। ফাহিম রুম থেকে বেরিয়ে গেল। ইভানার কাঁধে একটি মশা বসলো। ইভানা টের পেয়ে সেই মশাটিকে মারার বৃথা চেষ্টা করলো, কারণ সে হাত তোলা মাত্রই মশাটা উড়ে চলে গেল। ইভানা বিরক্ত হলো খুব। ফাহিম সেই কখন রুম থেকে চলে গেছে, একটু সময় অপেক্ষা করতে বলে এত সময় অপেক্ষা করাচ্ছে। ইভানার খুব রাগ হয় ফাহিমের উপর। নিজের রাগের বহিঃপ্রকাশ করার জন্য সে বিছানায় থাকা একটা বালিশ নিয়ে দরজা থেকে ছুঁড়ে মারে। এমন সময় ফাহিম রুমে প্রবেশ করলো। বালিশটা হাত দিয়ে ধরে ফেললো সে, অতঃপর বলল, এসব কি হচ্ছে? প্লিজ ছুঁচো কেন আমার দিকে? আমি তো আর জানতাম না আপনি চলে আসবেন। সেই কখন চলে গেছেন? এতক্ষণ আপনার আসার সময় হলো? আমি সেই কখন থেকে বসে বসে মশার কামড় খাচ্ছি। মুখ তো খুব চলে তোমার। ভেবেছিলাম প্রথম দিন তোমায় যেমন দেখেছিলাম হয়তো তুমি তেমন নও, বিয়ের পর শান্তশিষ্ট হয়ে থাকবে, কিন্তু তুমি দেখছি এখনো সেই ছকরাটে রয়ে গেছো। যাই হোক, এই নাও। কি এটা? এটা একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস বই। আমি অনেক কষ্টে জোগাড় করেছিলাম। তুমি তো এইচএসসিতে সায়েন্স নিয়ে ফেল করেছিলে শুনলাম। এবছর পরীক্ষা দিয়ে কোনোভাবে পাশ করেছো, তাই ইন্টারে নিশ্চয়ই সায়েন্স নিয়ে পড়বে না, তাই তোমাকে তো মানবিকই নিতে হবে। খুব শীঘ্রই তোমাকে কলেজে ভর্তির ব্যবস্থা করব। এখন বইটা নিয়ে পড়া শুরু করো। বাসর রাতে সবাই তো জাগে, তুমি না হয় রাত জেগে বই পড়ো। পারবো না আমি। পারবো না বললে তো হবে না, তোমাকে বই পড়তে হবে। শিক্ষিত হয়ে আমার ভাইকে দেখিয়ে দেবে তুমিও পারো, তবেই না মিষ্টি মধুর প্রতিশোধ নিতে পারবে। প্রতিশোধ সবসময় ভয়ানক হয় না, কখনো কখনো নিজেকে যোগ্য প্রমাণ করে সবাইকে দেখিয়ে দিয়ে মিষ্টি মধুর প্রতিশোধ নেওয়া যায়। ইভানা আর কিছু বলল না। তার মধ্যে হঠাৎ করে জেদ চেপে গেল, পড়ার জেদ। ফাহিম কিছু সময় থেমে বলল, আজ রাতের মধ্যে ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় পড়ে মুখস্থ করবে। আমি কিন্তু কাল সকালে উঠে প্রশ্ন করব তোমায়, উত্তর দিতে না পারলে তোমার খবর আছে। বলেই ফাহিম বিছানায় শুয়ে পড়ল। ইভানাকে ইশারা করে তার রুমে থাকা টেবিল দেখিয়ে বলল, যাও টেবিলে গিয়ে পড়তে বসো। ইভানা বিড়বিড় করতে করতে উঠে এলো। বই খুলে কিছুক্ষণ পড়তেই তার মাথা ঘুরতে লাগলো। পড়তে ইচ্ছা করছিল না। মনে মনে ফাহিমকে অনেক কিছুই বলল। নিজে শান্তিতে ঘুমাবে আর আমি রাতের ঘুম হারাম করে পড়বো? এরই মধ্যে ইভানার সব অপমানের কথা মনে পড়ল। তার মধ্যে একটা জেদ তৈরি হলো। সে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলল, আমার নিজেকে প্রমাণ করে দেখাতেই হবে। আজ রাতে আমি বই পড়বই। বলেই পড়া শুরু করলো। এভাবে রাত জেগে পড়ল। চোখে সূর্যের কিরণ এসে পড়তেই ইভানার ঘুমে ব্যাঘাত ঘটল। চোখ মেলতেই সে নিজেকে পড়ার টেবিলে আবিষ্কার করলো। মনে পড়ে গেল গতকাল রাতের কথা। ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় পুরোটা শেষ করার কথা ছিল তার, কিন্তু অনেক চেষ্টা করেও 4-5 পৃষ্ঠার বেশি মুখস্থ করতে পারেনি। ইভানার মুখটা ভার হয়ে গেল। ফাহিম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সবেমাত্র বেরোলো। ইভানা উঠতে দেখেই সে ইভানার কাছাকাছি চলে এলো, বলল, তোমার পড়া কি হয়েছে? ইভানা মলিন হেসে বলল, অনেক চেষ্টা করেও পুরো অধ্যায় শেষ করতে পারলাম না। আমার দ্বারা মনে হয় পড়াশোনা হবে না। ফাহিম ইভানার মুখটা ভালো করে খেয়াল করলো। তার মুখটা কেমন মলিন দেখাচ্ছে, চোখের নিচেও কালো দাগ। দেখে মনে হচ্ছে কাল রাতে ভালো করে ঘুমাতে পারিনি। ফাহিম বলল, তুমি যে পড়েছো এটাই অনেক। আমি ইচ্ছে করেই তোমাকে একদিনে একটা অধ্যায় পড়ার কথা বলেছিলাম। একদিনে একটা অধ্যায় তো পড়া সম্ভব নয়, কিন্তু কম পড়তে বললে তুমি কম করে পড়তে, তাই আমি একটা ট্রিক্স খাটিয়েছিলাম। বাই দ্য ওয়ে, কত দূর পড়েছো বলো, আমি সেখান থেকে প্রশ্ন করব। ইভানা নাক গাল ফুলিয়ে নিল। লোকটা ইচ্ছে করেই তাকে এত খাটালো। ইভানা কপট রাগ দেখিয়ে বলল, প্রথম 5-6টা পৃষ্ঠা। আচ্ছা বলো, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? 1757। নবাব সিরাজউদ্দৌলা খালার নাম কি? ইভানা মাথা চুলকাতে লাগলো। কালকে রাতে পড়েছিল, কিন্তু এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। নিজের মস্তিষ্কে কিছুটা চাপ প্রয়োগ করতেই নামটা মাথায় চলে এলো। ইভানা সন্ধিয়ান গলায় শুধালো, ঘসিটি বেগম। কোনো সন্দেহ আছে নাকি?
এটাই তো পড়েছিলাম। ঠিকই পড়েছো। এবার বলো, ইংরেজরা কত বছর ভারতবর্ষ শাসন করেন? 190 বছর। গুড, এভাবেই পড়তে থাকো। 4 দিন পরেই তোমার কলেজে অ্যাডমিশন হবে। আশা করি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। বাই দ্য ওয়ে, তুমি কি হতে চাও? মানে তোমার ড্রিম কি? আমি আবার বাবার মতো ডক্টর হতে চাই। ফাহিম হেসে ফেলল, বিদ্রুপ করে বলল, তুমি আর্টস থেকে পড়ে ডাক্তার হবে? ইভানার গাল লজ্জায় লাল হয়ে গেল। ব্যাপারটা একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তবু নিজের সম্মান বজায় রাখতে দাঁতে দাঁত চেপে বলল, ডক্টর হতে পারবো না তো কি হয়েছে, ডক্টরের থেকে বড় কিছু হব। ট্রাই ইউর বেস্ট। বলেই ফাহিম রুম থেকে বেরিয়ে গেল। ইভানা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। ঘড়ির কাঁটায় এখন বিকেল 3টা। আজকে সূর্য অনেক বেশি তেজ দেখাচ্ছে। প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। এই অসহ্যকর গরমে ইভানা ছাদে দাঁড়িয়ে আছে। বিচিত্র কিছু ইচ্ছে থাকে মানুষের, তেমনি ইভানার বিচিত্র ইচ্ছা রোদ উপভোগ করা। ফাহিম ইভানার খোঁজ করতে করতে ছাদে চলে এলো। ইভানাকে এভাবে দিব্যি ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই রোদে ছাদে দাঁড়িয়ে কি করছো? ইভানা ঘুরে তাকালো ফাহিমের দিকে। ফাহিম লাল কালারের খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছে। ফাহিমের ফর্সা শরীরে খুব ভালো মানিয়েছে পাঞ্জাবিটা। ইভানা অপলক তাকিয়ে রইল ফাহিমের দিকে। ফাহিম ব্যাপারটা লক্ষ্য করে বলল, আমার দিকে তাকানো শেষ হলে নিচে চলো। তোমার পরিবারের লোকেরা সবাই চলে এসেছে, তোমাকে খুঁজছে। আমি মোটেও আপনার দিকে তাকাচ্ছিলাম না। আমি তো পাঞ্জাবিটা দেখছিলাম। যে তৈরি করেছে তার হাতে নিশ্চয়ই জাদু আছে। কি সুন্দর কারুকাজ করা। ইভানার এই মিথ্যাটা সহজে ধরে ফেললো ফাহিম। তা সত্ত্বেও কিঞ্চিত ঠেস মেরে বলল, তাহলে নিশ্চয়ই আমার চোখে জাদু আছে, কারণ আমি তো এটা পছন্দ করে কিনেছি। ইভানার স্বভাবটাই ঝগড়ুটে। যুক্তিতে না পারলে ঝগড়া করা তার স্বভাব। স্বভাব অনুযায়ী ঝগড়ার ভঙ্গিমায় বলল, আপনার চোখে তো চশমা আছে, চশমিশ একটা। এমন অপমান মোটেই পছন্দ হলো না ফাহিমের। তেতে উঠে বলল, আমার সম্পর্কে এমন কথা একদম বলবে না। এই চশমা আমার ব্রিলিয়ান্ট স্বভাবের পরিচারক। ছোটবেলা থেকেই দিনরাত জেগে বই পড়তাম, তাই অল্প বয়সে চশমা পড়তে হয়েছে। আর এমনিতেও চশমায় খুব হ্যান্ডসাম লাগে আমায়। চশমিশ ছেলেরা একটু হ্যান্ডসামই হয়, কিন্তু কানা তো কানাই। তবে রে, বলে ফাহিম ইভানার দিকে এগিয়ে যেতে লাগলো। ইভানা কয়েক কদম পিছিয়ে গেল। হুট করেই পিছলে পড়ে যেতে নিলে ফাহিম তাকে ধরে নেয়। দুজনে একে অপরের চোখের মায়ায় হারিয়ে যায়। এভাবে কিছু সময় অতিবাহিত হবার পর ফাহিম ব্যাপারটা বুঝতে পেরে স্বাভাবিক হয়। আসমায় হাত বুলিয়ে বলে, একটু দেখে শুনে চলাফেরা করো, তাহলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যাবে। ইভানা কিছু বলল না। তার হৃদস্পন্দনের গতি ভীষণ রকম বেড়ে গেছে। মনে হচ্ছে বুকের মধ্যখানে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারছে। এই প্রথম কোনো পুরুষের এত সন্নিকটে এলো সে। এ যেন এক অন্যরকম অনুভূতির ছোঁয়া। ফাহিম ইভানার দিকে তাকাতেই যেন বেসামাল হয়ে গেল। তাকে স্পর্শ করে দেওয়ার বাসনা জাগলো মনে। ফাহিম অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রিত রেখে বলল, নিচে চলো এখন। ইভানা কথা বাড়ালো না আর। ফাহিমের সাথে ছাদ থেকে নামতে লাগলো। ঘরে সেই হাত মুখ ধুয়ে বউ ভাতের জন্য প্রস্তুত হতে লাগলো ইভানা। তোহা রুমে এসে তাকে সাহায্য করছে। দুই বোন যেন একদিনে একে অপরকে ভীষণ ভাবে মিস করতে লেগেছে। তোহা ইভানার শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, জানিস, কাল রাতে আমার ঘুমই আসছিল না। প্রতিদিন আমরা দুই বোন একই বিছানায় একসাথে ঘুমাই, অথচ কাল তুই ছিলি না। খুব মিস করেছি তোকে। ইভানাও নাক মুখ ফুলিয়ে বলল, আমিও তাকে মিস করি আপাই। ইচ্ছে করে ছুটে তার কাছে চলে যেতে। এইভাবে দুই বোন গল্প করতে লাগলো। গল্পের ফাঁকে সাজগোজ কমপ্লিট হয়ে গেল। অতঃপর তোহা ইভানাকে নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। বলল, দেখ বোন, কত সুন্দর লাগছে তোকে। ইভানা চোখ তুলে তাকালো। লাল রঙের একটা সিল্কের শাড়িতে খুব ভালো মানিয়েছে তাকে। সাথে প্রসাধনী এবং গহনা তার সৌন্দর্য যেন আরো বেশি ফুটিয়ে তুলেছে। ইভানা লাজুক হাসলো। তোহা ইভানাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, তুই ঠিক আছিস তো ইভানা? কেন বলতো? না মানে যেভাবে বিয়েটা হলো, আমার তো মনে হয়েছিল কোনো বড় ঝামেলা হবে। আচ্ছা, ফাহিমের বড় ভাই মানে ফারহান তোকে দেখে কোনো রিয়েক্ট করেনি? ফারহানের নাম শুনতেই
ইভানার গতকালের ঘটনা মনে পড়ে যায়। সে কিঞ্চিত হেসে বলে, না, তেমন কিছু হয়নি। উনি শুধু একটু অবাক হয়েছিলেন, আর তেমন কিছু না। ইভানা শোন, কোনো সমস্যা হলে কিন্তু তুই আমার থেকে লুকাবি না, নির্দ্বিধায় বলবি। আচ্ছা। তোহার ফোনে কল আসে। তোহা ফোনে কথা বলতে বলতে রুমের বাইরে বেরিয়ে যায়। এদিকে ইভানা আগে কখনো শাড়ি তেমন একটা পরেনি, তাই শাড়ি সামলানোর অভ্যাসও নেই তার। শাড়ি সামলে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে ইভানা, ফলে তার কুচি পুরো নষ্ট হয়ে যায়। ইভানা নাক মুখ কুচকে বলে, ধুর, আমার সাথেই যত ঝামেলা হয়। বিড়বিড় করতে করতে উঠে দাঁড়ায় ইভানা। শাড়ির আঁচল ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু অসফল হয়। এমন সময় ফাহিম রুমে প্রবেশ করে। ইভানাকে শাড়ি নিয়ে বেসামাল অবস্থায় পড়তে দেখে বাঁকা হাসে। অতঃপর ইভানার সামনে এসে বলে, দাও, আমি ঠিক করে দিচ্ছি। আপনি শাড়ি ঠিক করতে পারেন? আমি সব পারি। গার্লফ্রেন্ড শাড়ির আঁচল ঠিক করার এক্সপিরিয়েন্স আছে নাকি? আমার গার্লফ্রেন্ড শাড়ি পরতো না। তার মানে সত্যি আপনার গার্লফ্রেন্ড ছিল? ফাহিম কিছু বলল না, শুধু ঠোঁট টিপে হাসতে লাগলো। তার তো আদতে কোনো গার্লফ্রেন্ড ছিলই না। সেই ছোটবেলা থেকে পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিল যে প্রেম নিয়ে ভাবার সময় পায়নি। শুধু ইভানাকে জেলাস ফিল করার জন্য কথাটা বলা, আর কথাটা কাজেও দিল। ইভানা ভুরু পাকিয়ে তাকিয়ে আছে ফাহিমের দিকে। ফাহিম মুখ টিপে মিটমিট করে হাসছে শুধু। ইভানা আর থাকতে না পেরে বলেই দিল, কেমন ছেলে আপনি! হ্যাঁ, বিয়ের আগে গার্লফ্রেন্ড ছিল সেই কথা আবার বড় মুখ করে নিজের বউয়ের সামনে বলছেন। কেন, তুমি কি জেলাস? তোমার মেবি বয়ফ্রেন্ড ছিল না, আই গেস। কে বলেছে ছিল না? আমার ক্লাস 7-এ একটা, 8-এ 2টা, 9-এ 3টা এবং 10-এ। থাক, আর বলতে হবে না। এখন তোমার মেট্রিক ফেল করার কারণটা খুব ভালোভাবেই বুঝতে পেরে। যার এতগুলো বয়ফ্রেন্ড সে কিভাবে ভালো রেজাল্ট করবে? এতগুলো বয়ফ্রেন্ড সামলে তো পড়ার সময়ই পাবে না। ইভানা কিছু বলতে যাবে, এমন সময় তোহা রুমে চলে এলো। এসে ফাহিম ও ইভানাকে একসাথে দেখে বেশ ইতস্তত বোধ করলো। বলল, সরি, মনে হয় ডিস্টার্ব করলাম, ক্যারি অন। ইভানার সাথে সাথে বলে উঠলো, কোনো ডিস্টার্ব হয়নি আপাই, তুই আয়। আর এই যে মিস্টার রাহিম, আপনি প্লিজ বাইরে যান, আমার আপাইয়ের সাথে কিছু জরুরি কথা আছে। ফাহিম বিরক্ত হয় ইভানার এমন কথায়, কিছুটা অপমানিত বোধ করে। তবে সেই বিরক্তিটা প্রকাশ না করে মুখে হাসি ফুটিয়ে বলে, ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। ফাহিম রুম থেকে বেরোতেই ইভানা দ্রুত গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তোহা ভুরু কুচকে তাকায় ইভানার দিকে, বলে, দরজাটা লাগিয়ে দিলি কেন? তোর সাথে খুব খুব জরুরি কথা আছে, তাই আর কি। কি বলবি বল। আচ্ছা আপাই, তুই কি প্রেম করেছিস কখনো? কি হলো, চুপ করে আছিস কেন, বল। এটা আবার কেমন প্রশ্ন? আমাকে দেখে কি তোর মনে হয় আমার এসব ভোগাস কাজে ওয়েস্ট করার মতো টাইম আছে? মেডিকেল স্টুডেন্ট হলে বুঝতি, মেডিকেল স্টুডেন্টের প্রেম করা এক প্রকার নিষিদ্ধ। নিজের জন্যই টাইম পাওয়া যায় না, সেখানে আবার নাকি প্রেম, বিলাসিতা। তোর কাছে একটা সামান্য কথা জানতে চাইলাম, আর তুই পুরো রচনা শুনিয়ে দিলি। যাই হোক, তোর কি আজকাল যুগের প্রেম সম্পর্কে কোনো আইডিয়া আছে? তা তো আছে, আমার অনেক বান্ধবীদের তো প্রেম করতে দেখেছি। আচ্ছা, রিলেশনে থাকলে মানুষ কি কি করে? রিলেশন করলে একসাথে ঘুরতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, কোনো পার্কে যায়, আর ইভানা উত্তেজিত হয়ে বলে, আর কি? আর কিস করে। কিন্তু তুই এসব জানতে চাইছিস কেন? তোহার কথা শুনে ইভানা নিজের কল্পনায় হারিয়ে যায়। সে কল্পনা করে ফাহিম অন্য একটি মেয়েকে কিস করছে। মানুষ পটে দৃশ্যটা জুড়তে ইভানা চেঁচিয়ে বলে ওঠে, না, না, এটা হতে পারে না। কি হতে পারে না? ইভানা কিছু না বলে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায়। জানে না এখন কি করবে সে। হরেক রকমের লাইটিং, ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। ফাহিম ইভানার বৌভাত উপলক্ষে অনেক অতিথিরও সমাগম ঘটেছে। বিভিন্ন ধরনের রান্নাও করা হয়েছে বৌভাত উপলক্ষে। ইভানা সিঁড়ি দিয়ে এক প্রকার দৌড়ে নিচে নামছিল। আচমকাই হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। এমন সময় তাকে ধরে ফেলে কেউ। নিজের শক্ত বাহুতে আবদ্ধ করে নেয় ইভানাকে। ইভানা চোখ তুলে তাকাতেই ফাহিমকে দেখতে পায়। ফাহিম ইভানাকে হালকা ধমকের সুরে বলে, দেখে চলবে তো, এখনই বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। ইভানা কিছু সময় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল ফাহিমের দিকে। অতঃপর ফাহিমের তখনকার বলা কথাগুলো মনে পড়তে ভীষণ রাগ হয় তার।
সে দ্রুত ফাহিমের থেকে দূরে সরে আসে। বেশ শক্ত গলায় বলে, আমি নিজেকে সামলাতে পারি, কারোর সাহায্য প্রয়োজন নেই। বলেই থুপথাপ পা ফেলে চলে যায়। ফাহিম আনমনে বলে, ওর আবার কি হলো? এত রুড বিহেভ করছে কেন? ইভানা একটু সামনে এগিয়ে আসতেই নিজের মা বাবাকে দেখতে পায়। সে দ্রুত তাদের কাছে চলে আসে। ইশরাত খাতুন ইভানাকে জড়িয়ে ধরে। ইভানা বলে, তোমাকে অনেক মিস করেছি আম্মু। আমিও তোকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। ইভানা আশেপাশে তাকায়। নিজের দাদাকে কোথাও দেখতে না পেয়ে তারিকুল ইসলামকে প্রশ্ন করে, আব্বু দাদাজান কোথায়? উনি কি আসেননি? তুই তো চিনিস আব্বুকে, ওনার জেদ সম্পর্কেও তোর ধারণা আছে। যেখানে উনি এই বিয়েটাই মেনে নেননি, সেখানে তুই কিভাবে ভাবলি উনি এখানে আসবেন? ইভানার মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। তার মুখে যেন অমাবস্যার চাঁদ নেমে এলো। ইশরাত খাতুন ইভানার মাথায় হাত বুলিয়ে বলেন, চিন্তা করিস না, একদম দেখবি সব ঠিক হয়ে যাবে একসময়। তুই শুধু একটু ধৈর্য রাখ। ইভানা মলিন হাসে। এর মধ্যে ফারজানা বেগম ইভানাকে নিজের কাছে ডাকেন। ইভানা নিজের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ফারজানা বেগমের কাছে যান। ফারজানা বেগম কয়েকজনের সাথে ইভানার পরিচয় দিয়ে বলেন, এই হইল গিয়া আমার ছোট পোলার বউ ইভানা। সকলের মাঝে উপস্থিত একজন মহিলা বললেন, ইভানা স্মিত আছে। পরক্ষণে অপর একজনের কথায় তার সেই হাসি মিলিয়ে যায়। একজন প্রৌঢ়া বলেন, সাথে সাথে সবাই একে অপরের পানে তাকাতে থাকে, নিজেদের মতো করে কথা বলতে থাকে। ইভানা খুব অসহায় বোধ করে। ফারজানা বেগমও কিভাবে পরিস্থিতি সামলাবেন সেটা ঠাউর করতে পারছিলেন না। যা হওয়ার ছিল সেটা অতীত, যা হয়েছে সেটাই বর্তমান। ইভানার পরিচয় হলো ও আমার স্ত্রী, এটাই ওর পরিচয়। আশা করি আপনাদের কারো মনে কোনো ধরনের আর প্রশ্ন নেই। ফাহিমের এক কথায় সবাই তার পানে যায়। ফাহিম বেশ শক্তভাবেই কথাটা বলে। ইভানা খুব খুশি হয় ফাহিমের আগমনে। তার মনে হতে থাকে এবার হয়তো পরিস্থিতি ঠান্ডা হবে। সে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় ফাহিমের দিকে, কারণ ফাহিম আজ আবার তার সম্মান রক্ষা করলো। তবে সমাজে কিছু মানুষ থাকে যারা এত সহজে চুপ হওয়ার নয়। তেমনই একজন হলো ফাহিমের মামি। তিনি বলে উঠলেন, এটা তুমি কেমন কথা বলছো ভাগিনা? আমরা সবাই তো জানতাম ফারহানের সাথে মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল। আমরা তো কিছু সমস্যার জন্য বিয়ের দিন আসতেই পারিনি। আজ বৌভাতে এসে দেখছি তোমার সাথে বিয়ে হচ্ছে। এসবের মানে কি? ফারহান কেন বিয়েটা করলো না? মেয়েটার মধ্যে কি কোনো কমতি আছে? সবাই হীরার মূল্য বোঝে না মামি। কয়লার খনিতেও কিন্তু হীরা থাকে। আমি কয়লার খনি থেকে হীরা বের করতে চাই, জন্যই বিয়েটা করে। আশা করি তোমার আর কোনো প্রশ্ন নেই। ফাহিমের মামি এবার চুপসে যান। এমনিতে ফারহানের সাথে বিয়েটা না হয় তিনি খুশি হয়েছেন, কারণ তিনি তো তার মেয়ে ঝর্ণার সাথে ফারহানের বিয়ে দিতে চান। ফারহানের মতো একটা সরকারি চাকরিজীবী পাত্র কি এত সহজে হাতছাড়া করা যায়? শুধু নিজের গায়ের ঝাঁট মেটাতেই তিনি এসব কথা বললেন, কারণ আজ ফারহানের সাথে বিয়েটা হয়ে গেলে তো তাকে আঙুল চুষতে হতো। বৌভাতের পরিস্থিতি এবার একটু ভালো হয়। সবাই খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে ফাহিম উঠে হাত ধুতে যাবে, এমন সময় কেউ পেছন থেকে এসে তার পিঠে গাঁটটা মেরে বলল, হেই ফাহিম, এই একটু একটা পুস্কুকে ছেলে বিয়ে করে নিলি আর আমাকে একবার জানালিও না। ফাহিম পিঠে হাত দিয়ে পিছন ফিরে তাকিয়ে মুচকি হেসে বলে, ঝর্ণা আপু, তুমি কেমন আছো? আমি তো বিন্দাস আছি। কাল অব্দি তোর ভাইয়ের শোকে দেবদাসী হয়ে বসেছিলাম, আর আজ তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। জানিস, আমি যেদিন থেকে ফারহানের বিয়ের কথা শুনেছি সেদিন থেকে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতাম যেন কোনো মিরাক্কেল হয় আর বিয়েটা ভেঙে যাক। আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে। থ্যাংক ইউ পুচ্চুকের ছেলে বিয়েটা করে নেওয়ার জন্য। থাক, আর থ্যাঙ্কস দিতে হবে না। আর আমি মোটেই পুচকে নই, আমার বয়স এখন 23 চলছে। এই 23? আমার বয়স কত জানিস? 25 বছর। তোর থেকে গুনে গুনে 2 বছর 1 মাস 18 দিনের বড়। আমি এখনো বিয়ে করলাম না, আর তুই? আচ্ছা বাদ দে, তোর বড় ভাই কোথায় রে? নিজের ঘরেই আছে, যাও দেখা করে আসো। ইভানা অনেকক্ষণ ধরেই ফাহিম ও ঝর্ণাকে দেখছে। অনেক জেলাস ফিল হচ্ছে তার। নিজের প্লেটে থাকা ভাতগুলো মাখতে মাখতে সে মনে মনে বলল, আমার সামনে তো যত ঢং, আর
এই মেয়েটার সামনে দেখো কেমন হেসে হেসে কথা বলছে। আচ্ছা, এটা কি ওনার সেই গার্লফ্রেন্ড নাকি? বেহায়া লোক একটা। বিয়ের পর গার্লফ্রেন্ডকে বাড়িতে ডেকে এনে ঢং করছে অসহ্য। ইভানের রাগ হতে লাগলো খুব, তাই সে আর খেতে পারল না। খাবার মাঝপথে রেখে পেট ভরে গেছে বলে উঠে যায়। ইভানা উঠে গিয়ে ফাহিমের কাছাকাছি যায়। ঝর্ণা ততক্ষণে ফাহিমের কাছ থেকে বিদায় নিয়ে ফারহানের সাথে দেখা করতে চলে গেছে। ফাহিম ইভানাকে দেখে ভুরু কুঁচকে বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আপনার এক্স গার্লফ্রেন্ডকে দেখতে এসেছিলাম। ও রিয়েলি? কোথায়, আমাকে দেখাও, আমিও দেখতে চাই আমার গার্লফ্রেন্ডকে। ইভানা প্রচন্ড রেগে যায়। রাগে তার ফর্সা মুখশ্রীতে অল্প অল্প লাল ভাব দেখা যায়। ফাহিম ইভানা এইরকম মুখের অবয়ব দেখে বেশ খানিকটা অবাক হয়। তার বোধগম্য হয় ব্যাপারটা বেশ জটিল, তাই বেশি না পেঁচিয়ে বলে, বলো, কোথায় আমার এক্স গার্লফ্রেন্ড? আমার জানা মতে আমি তো প্রেম কিছুই করিনি। থাক, আর নাটক করতে হবে না। এতক্ষণ তো ওই মজার মজার গল্প করে দাঁত কেলিয়ে হাসছিলেন। আমি বলতেই নাটক শুরু। তলে তলে টেম্পো চলে, আমরা বললেই হরতাল। এসব আবার কি কথা? এটা একটা কথার কথা। যাই হোক, আপনার এক্স গার্লফ্রেন্ডের সাথে আবার পরিচয় করিয়ে দেবেন না? তুমি ভুল ভাবছো ইভানা। ঝর্ণা আপু আমার চাচাতো বোন, আমার থেকে বয়সে 2 বছরের বড়। ইভানা নিজের নিবুদ্ধিতায় জিভ কেটে বলে, ধর, এই সামান্য ভুল বোঝাবুঝির জন্য আমার সব শেষ। ভালো মতো খেতেও পারলাম না। ফাহিম বেশ শব্দ করে হাসে, বলে, তার মানে তুমি আমাকে নিয়ে জেলাস? মোটেই না, আমি এমনি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বলেই ফাহিম প্রস্থান করলো। ঝর্ণা এসে ফারহানের রুমে প্রবেশ করে, কিন্তু কোনো রকম নক করে না। এই জন্য তাকে অনেক কথা শুনতে হবে হয়তো, কিন্তু তাতে তার কোনো মাথা ব্যথা নেই। ফারহানের বিয়ে যে এখনো হয়নি সেটাই তার কাছে অনেক। সে এটা নিয়ে খুশি আছে, কারণ নিজের ভালোবাসার মানুষের সান্নিধ্য পাওয়াই অনেক বেশি আনন্দের ব্যাপার। ঘরে এসে ফারহানকে না দেখে সে ভুরু কুঁচকে রইল কিছুক্ষণ, অতঃপর নিজের মনের মতো গান বলা শুরু করে দিল। তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা, তাই রাত জাগিয়ে মনের সুখে দেই যে পাহারা। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়া আমি হইয়া যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী 7 রাজার ধন, শত বাধা ডিঙাই পাইছি তোমায় মনের মতো মন। আমার মনের যোজনা আমি কাউকে দেব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না। যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না। তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালো লাগে খুব, বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডুব। আমার মন যে মানে না আর দূরে থেকো না, আমার মন যে মানে না আর দূরে থেকো না। আমার পরাণ পাখি তুমি বিনে থাকে আনবো না, আমার মনের যোছনা আমি কাউকে দেব না। তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না, যতই করো বাহানা তোমায় যেতে দেব না। আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না। তোমায় এক পলক দেখলে এ মন রয় নাই আমার ঘরে, সে ছটফটাইয়া ঘুইরা বেড়ায় কি জানি কি করে। আমি কিছুই জানি না তুমি কেন আসো না, আমি কিছুই জানি না তুমি কেন আসো না। আমার কাছে আধার ঘরের আলোয় বন্যা, আমার মনের যোছনায় আমি কাউকে দেব না। তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না, যতই করো বাহানা তোমায় যেতে দেব না। আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না। এর মধ্যে ফারহান রুমে চলে আসে। ঝর্ণাকে দেখে স্বভাব অনুযায়ী রাগ প্রকাশ করেই বলে, তুই এখানে কি করছিস ঝড়? ঝর্ণাকে ফারহান ঝড় বলেই ডাকে, তাই সে নিজেকে সামলে নিল। বড় করে নিঃশ্বাস নিয়ে বলল,
তোমার সাথে দেখা করতে এলাম আর কি। কারো রুমে আসার আগে যে নক করতে হয়, মিনিমাম এই ভদ্রতাটুকু কি ভুলে গেছিস? ফারহানের এমন কথা শোনার পর ঝর্ণা তেমন প্রতিক্রিয়া দেখায় না, কারণ তার অভ্যাস হয়ে গেছে এসবে। ফারহান সবসময় তার সাথে এরকম ভাবেই কথা বলে। ফারহান কোনো কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে পুনরায় বলে, এরপর থেকে আমার রুমে আসার আগে নক করে ঢুকবি। এভাবে বিনা অনুমতিতে কারো রুমে ঢোকা অন্যায়। ঝর্ণা মুখ ভেঙচি দিয়ে বলে, ম্যাজিস্ট্রেট হয়েছে জন্য কি সবসময় রুলস করবা নাকি? এটা কোনো পরীক্ষার হল না। আর না, আমি কোনো স্টুডেন্ট। এটা তোমার বাড়ি আর আমি তোমার। আমার কোনো রুলস মানার প্রয়োজন নেই। ফারহান এমনিতেই রেগেছিল। ঝর্ণার কথা শুনে তার রাগ আরো বেড়ে যায়। সে গর্জে উঠে বলে, আমার মুখের উপর একদম কথা বলবি না। এটা কিন্তু আমি সহ্য করবো না। ঝড়, এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা। ফারহান ঝর্ণাকে আগে অনেক অনেক কথা শোনালেও কখনো এভাবে অপমান করেনি, তাই এভাবে অপমান করে খুব গায়ে লাগে তার। চোখ অশ্রুতে ভিজে যায়। অশ্রু সজল চোখে সে বিদায় নেয় রুম থেকে। একতরফা ভালোবাসা সত্যিই অনেক কষ্ট দেয়। বাড়িতে বৌভাত উপলক্ষে যখন আত্মীয় স্বজনের ভিড়, তখন হঠাৎ করে পুলিশের আগমনে সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। ফারজানা বেগম ফাহিমকে বলেন, ফাহিম, পুলিশের সাথে কথা বললা দেখতো ওনারা কেন আইছেন? আমার খুব ভয় লাগতেছে। তুমি চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। ফাহিম এগিয়ে গিয়ে একজন পুলিশ অফিসারকে প্রশ্ন করে, আপনারা এখানে কেন এসেছেন? এটা কি ফারহান কবিরের বাড়ি? জি, আমি ওনার ছোট ভাই। কেন, কোনো প্রবলেম? ওনাকে ডেকে পাঠান, ওনার অ্যারেস্ট করতে হবে। কেন অ্যারেস্ট করবেন? কি অ্যালিগেশন ওনার বিরুদ্ধে? উনি একজন পথচারীকে ধাক্কা দিয়ে চলে এসেছে। তিনি এখন মৃত্যুর মুখে, তাই ওনাকে অ্যারেস্ট করব। ফারজানা বেগমের বুক ধক করে ওঠে। এমন কিছু হবে তিনি কল্পনা করতে পারেননি। ফারহান এর মধ্যে নিচে চলে আসে। ফারহানকে দেখে ফারজানা বেগম বলেছেন, ওনারা কি বলতেছেন ফারহান? তুই কি এমন করেছিস? ফারহান বলে, আমার কোনো দোষ নেই। এই মেয়েটা নিজে আমার গাড়ির সামনে চলে এসেছিল দৌড়াতে দৌড়াতে। দোষ আসে কি না নেই সেটা থানায় গিয়ে দেখা যাবে। এখন চুপচাপ চলুন আমাদের সাথে। ফারহান বাধ্য হয় পুলিশের সাথে যেতে। সবাই হা করে তাকিয়ে থাকে। ফাহিম বিছানায় হেলান দিয়ে শুয়েছিল। নিজের ভাইয়ের চিন্তায় সে একটু শান্তি পাচ্ছিল না। একটু আগে পুলিশ স্টেশন থেকে ফিরল সে। কেসটা অনেক জটিল হয়ে গিয়েছে। অনলাইনে এই নিউজটা ভাইরাল হয়ে গেছে যে একজন ম্যাজিস্ট্রেট একজন পথচারীকে ধাক্কা দিয়ে চলে গেছে। পথচারী মেয়েটি হাসপাতালে ভর্তি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সবাই এটা নিয়ে সমালোচনা করছে। অনেকে রাজপথে নেমে আন্দোলনও করেছে। এসবের জেরেই মূলত ফারহানকে এত দ্রুত গ্রেপ্তার করা হয়েছে, যাতে জনরোষ ঠেকানো যায়। আজ বৌভাত উপলক্ষে অনেক আত্মীয় স্বজন এসেছিল। তাদের সবার সামনে পরিবারের মান সম্মান ধুলোয় মিশে গেছে পুরো। সবাই ফারহানকে নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করছে। অতঃপর সকল আত্মীয় বিদায় নিয়েছে। এই জন্য বোধহয় বলে বিপদে কেউ পাশে থাকে না। ঝর্ণা যদিও থাকতে চেয়েছিল, কিন্তু তার মা বাবা জোরাজোরিতে চলে যেতে বাধ্য হয়। ফারজানা বেগম এসব শুনে অসুস্থ হয়ে গেছে। নিজের মায়ের কথা মনে আসতেই ফাহিম বিছানা থেকে উঠে বসলো। অতঃপর দ্রুত পায়ে হেঁটে রওনা দিল নিজের মায়ের রুমের দিকে। রুমে গিয়ে দেখতে পায় ইভানা ফারজানা বেগমের মাথার কাছে বসে আছে। ফাহিম হন্তদন্ত করে রুমে প্রবেশ করে বলে, আম্মু কেমন আছে এখন? আস্তে কথা বলুন। উনি একটু আগেই ঘুমিয়েছেন। ঘুমানোর আগে অবধি অনেক উত্তেজিত ছিলেন। বারবার বলেছিলেন আপনার ভাইয়ের সাথে দেখা করতে চান। না জানি এটা কি হচ্ছে আমাদের সাথে। এত সমস্যা আমি একা কিভাবে সামলাবো? আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। ফাহিম অনেক ভরসা পাই ইভানার কথায়। যখন আমরা বিপদে পড়ি তখন নিজেদের কাছের মানুষের সমর্থন আশা করি। তাদের একটা সামান্য কথা, আমি তোমার পাশে আছি, আমাদের অনেক ভরসা দেয়। ফাহিম কিছুক্ষণ ইভানার দিকে তাকায়। তাকেও ভীষণ ক্লান্ত লাগছে। এমনিতে গতকাল সারা রাত জেগে পড়েছে। আজকেও এসবের মধ্যে ঠিকঠাক বিশ্রাম নিতে পারেনি। তুমি এখন রুমে গিয়ে রেস্ট নাও, আমি আছি আম্মুর পাশে। জি আচ্ছা, কোনো প্রয়োজন হলে আমার অবশ্যই ডাকবেন, আমি চলে আসব। ইভানা ফারজানা বেগমের রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে রওনা দেয়। রুমে এসে শুতে নেবে এমন সময় তার ফোন বেজে ওঠে। ইভানা বিরক্তি নিয়ে টেবিল থেকে নিজের ফোনটা হাতে তুলে নেয়। তোহা তাকে ফোন করেছে। ফোনটা রিসিভ করে নেয়। বিপরীত পার্শ্ব হতে তোহা বলে, হ্যালো ইভানা,
কি অবস্থা? ওদিকে সবকিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই আপাই, তুই তো দেখে গেলি এদিকের কি পরিস্থিতি। আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে। বুঝতে পারছি, বাট তোকে একটা কথা জানানোর ছিল। কি কথা? ফারহানের গাড়ির সাথে কার অ্যাক্সিডেন্ট হয়েছে জানিস? না, কার হয়েছে? আনহার। কি? এটা কিভাবে সম্ভব? আনহা তোর বিয়ের দিন এসেছিল ঠিকই, কিন্তু ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়ের আগেই মাঝপথেও চলে যায়। তখনও ফারহান বিয়ে থেকে উঠে যায়নি। এরপর ফারহান বিয়ে করবে না বলে চলে যায়, আর যাওয়ার পথে আনহার সাথে দুর্ঘটনা ঘটে যায়। আনহা কেমন আছে এখন? আনহার চিকিৎসা চলছে, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে ও। আজকে আমি মেডিকেলে গিয়ে সব জানতে পারলাম। ঠিক আছে আপাই, কাল আমি একবার গিয়ে ওর সাথে দেখা করে আসবো। রাখছি এখন। আচ্ছা ভাই, নিজের খেয়াল রাখিস। বলেই ফোন কেটে দেয় তোহা। ইভানা অনেক ক্লান্ত ছিল, এখন তার খুব টেনশন হচ্ছে। সে আর বেশি চিন্তা করতে পারলো না, চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ভোরের আকাশ ভেদ করে সূর্য উকি দিচ্ছে পৃথিবীর বুকে। ইভানা আজ বেশ সকালে ঘুম থেকে উঠল, অতঃপর নামাজ আদায় করে নিল। সে জায়নামাজ গুছিয়ে নিতে নিতে ফাইমও মসজিদ থেকে নামাজ আদায় করে বাসায় ফিরল। ফাইমের পরনে সাদা পাঞ্জাবি, ফাইমের শুকনো শরীরে বেশ মানিয়েছে পাঞ্জাবিটা। ইভানা কিছুক্ষণ অবালক তাকিয়ে রইল ফাইমের দিকে, মনে মনে বলল, মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক। ফাইম বাসায় ফিরে এই বিছানায় শুয়ে পড়ল। গতকাল রাতে ঠিকভাবে ঘুমাতে পারিনি, তাই এখন ঘুমাতে চাই সে। ইভানা জায়নামাজ সঠিক স্থানে রেখে এসে ফাইমের পাশে শুয়ে পড়ল। ফাইম চোখ বুজেছে অনেক আগে। ইভানা ফাইমের দিকে তাকালো, বড্ড মায়াবী লাগছে তাকে। এভাবে একসময় ইভানা চোখ বুজে ঘুমালো। ভোর গড়িয়ে সকাল 8টা বেজে গেল। বাড়ির সকলে যথারীতি ডাইনিং টেবিলে উপস্থিত। ফারজানা বেগম আগের থেকে কিছুটা স্বস্তি বোধ করায় তিনিও এসেছেন। ইভানা সকলকে খাবার দিয়ে নিজেও খেতে বসে পড়ল। ফারজানা বেগম ভীষণ উদ্বিগ্ন ছিলেন তার বড় ছেলেকে নিয়ে, তাই তিনি ফাইমকে বললেন, তোর লগে কি ফাইমের কথা হয় নাই? কাল তো তুই থানায় গেছিলি, কি কইলো ফারহান? আম্মু, ভাইয়া বলেছে ভাইয়া গাড়ি চালিয়ে আসছিল, এমন সময় ওই মেয়েটাই নাকি ভাইয়ার গাড়ির সামনে চলে এসেছিল। ভাইয়ার কোনো দোষ ছিল না এতে। এখন শুধু মেয়েটার জ্ঞান ফেরার অপেক্ষা। জ্ঞান ফিরলেই মেয়েটা যদি স্বীকারোক্তি দেয় তাহলে ভাইয়াকে ছেড়ে দেয়া হবে। তাই যেন হয়, আমার পোলাটা যেন ছাড়া পায়। ইভানা মনে মনে ভাবছিল, এমনও তো হতে পারে ফারহান যা বলছেন তা মিথ্যা। আমাকে হসপিটালে গিয়ে আনহার খোঁজ নিয়ে আসতে হবে। যদি সত্যিই ফারহান দোষী হয় তাহলে তাকে শাস্তি পেতেই হবে। খাওয়া শেষ করে সবাই ওঠে। ফারজানা বেগম নিজের রুমে চলে যাওয়ার পর ইভানা ফাইমকে বলল, শুনুন, আপনার সাথে কথা আছে। বলো। আমি আজ একটু ঢাকা মেডিকেলে যাব। হঠাৎ মেডিকেল কেন? আমার এক বান্ধব ওখানে ভর্তি আছে, ওর সাথে দেখা করতে। কিন্তু আম্মু তো বলেছিল আজ তোমাকে সাথে নিয়ে তোমাদের বাড়িতে যেতে। এটা নাকি নিয়ম? বাড়িতে পরে যাওয়া যাবে, আগে হসপিটাল যাওয়া জরুরি। ঠিক আছে, তুমি তৈরি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে যাব। ইভানা মেডিকেলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। ফাইম ইভানার জন্য অপেক্ষা করছিল। ইভানা তৈরি হতেই দুজনে একটি ক্যাবে করে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা মেডিকেলে পৌঁছে ক্যাব থেকে নামার সময় ইভানা হঠাৎ করে উষ্টা খেয়ে পড়ে যেতে নেয়। ফাইম সেই সময় নিজের শক্ত বন্ধনে আবদ্ধ করে নেয় ইভানাকে। ইভানা ততক্ষণে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল। ফাইম আলতো হেসে বলে, সাবধানে চলাফেরা করো, সবসময় আমি থাকবো না তোমাকে বাঁচানোর জন্য। ইভানা পিটপিট করে চোখ মেলে তাকায়। ফাইমের দিকে কিছুক্ষণ তাকিয়েই চোখ নামিয়ে নেয়। না না, বেশিক্ষণ তাকিয়ে থাকলে সর্বনাশ হয়ে যাবে। ফাইম ইভানাকে বলে, আমি এখানেই আছি, তুমি যাও, গিয়ে তোমার বান্ধবীর সাথে দেখা করে এসো। কেন? আপনিও চলুন না। না থাক, আমি গিয়ে কি করব? তুমি দ্রুত গিয়ে দেখা করে এসো। এখান থেকে তোমাকে তোমার বাড়িতে রেখে আবার আমাকে থানায় ভাইয়ার সাথে দেখা করতে যেতে হবে। ইভানার কথা বাড়ালো না, ধূপধাপ পা ফেলে চলল ভেতরে। ফাইম ইভানা যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে পরে ফোন বের করে ফোন টিপতে লাগলো। ইভানা ঢাকা মেডিকেলে ঢুকে তোহাকে ফোন করে, অতঃপর তোহার সাথে দেখা করে। দুজনে মিলে আনহার কেবিনের দিকে যায়। ইভানা তোহার মাধ্যমে জানতে পারে আনার জ্ঞান ফিরেছে। ইভানা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ে আনার সাথে দেখা করার জন্য। আনার কেবিনে প্রবেশ করার পর তারিকুল ইসলামকে দেখতে পায় ইভানা। নিজের বাবাকে দেখে বেশ অবাক হয়ে বলে, আব্বু তুমি এখানে?
হ্যাঁ, আমি আনহার সাথে দেখা করতে এসেছিলাম। যেহেতু আমি এখানকারই ডাক্তার, সেই সুবাদে অসুস্থতার কথা শুনে চলে এসেছি। ইভানার কথা না বাড়িয়ে আনহার কাছে আসে। আনার উদ্দেশ্যে বলে, তুই কেমন আছিস এখন? আলহামদুলিল্লাহ, বেঁচে আছি। আঙ্কেল আন্টি কেউ আসেনি তোর সাথে দেখা করতে? আনহা অশ্রুসিক্ত নয়নে বলে, কেন আসবে? আমার সৎমায়ের কথা কি বলবো? আমি মরলেই তো তার শান্তি। বাবাও তো অসুস্থ, আমার খোঁজ নেওয়ার মতো তো আর কেউ আছে নাকি? তুই চিন্তা করিস না আনহা, আমরা সবাই তোর পাশে আছি। আচ্ছা একটা কথা বল, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? যা বলার আমি পুলিশের সামনেই বলবো। ইভানা দমে যায়। সে ভালোই বুঝতে পারে আনা কিছু বলতে চাচ্ছে না। ইভানা আনার সাথে দেখা করে হাসপাতাল থেকে বাইরে চলে আসে। তোহাও আসে তার সাথে। দুজনে আনার ব্যাপারে কথা বলছিল। হাসপাতালের বাইরে আসতেই ফাহিমের সাথে তাদের দেখা হয়। ফাহিম, তোহা ও ইভানাকে একসাথে দেখে বেশ অবাক হয়। ইভানা কাছাকাছি আসতেই বলে, ইভানা, তোমার আপু এখানে? আপাই তো ঢাকা মেডিকেল কলেজেই পড়াশোনা করছে, এখানে এসে দেখা হয়ে গেল। ও, তাহলে তো ভালোই হলো। ইভানা, তুমি বরং তোমার আপুর সাথেই তোমার বাড়িতে চলে যাও। আমি ভাইয়ের সাথে দেখা করে তারপর না হয় চলে আসবো। তোহা বলে ওঠে, সে কি কথা? আমরা একা যাব কেন? আপনিও আসুন আমাদের সাথে। বাড়ির নতুন জামাই আপনি। যাবো তো, বাট আগে ভাইয়ের সাথে দেখা করতে হবে। আম্মু বারবার করে ফোন করে ভাইয়ার খবর শুনতে চাইছে। তোহার কিছু বলতে যাবে তখন ইভানা তাকে থামিয়ে দিয়ে বলে, ঠিক আছে আপনি যান, আমি আপাইয়ের সাথে চলে যাব। ফাহিমার কথা না বাড়িয়ে দুজনের থেকে বিদায় নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। অতঃপর ইভানা ও তোহার সাথে তাদের বাড়ির দিকে রওনা দেয়। ইভানা গভীর ভাবনায় মগ্ন ছিল। তোহা ইভানার ভাবুক চেহারা দেখে প্রশ্ন করে, কিরে, এত কি ভাবছিস? আনহার কথাই ভাবছিলাম আপাই। ফাহিম বলেছিল ফারহান নাকি বলেছে আনহাই ফারহানের গাড়ির সামনে এসে পড়েছিল, আর এদিকে আনহা বলছে সে যা বলার পুলিশের সামনে বলবে। যদি ফারহানের কথা সত্য হতো তাহলে তোর এমন কথা বলার কথা নয়। আচ্ছা তোর কি মনে হয়? তোহা ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ ভাবে। অতঃপর বিজ্ঞের মতো ভাব নিয়ে বলে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তো আনহার স্বীকারোক্তিতেই প্রমাণিত হবে, কারণ আনহা নিশ্চয়ই কোনো কারণ ছাড়া মিথ্যা সাক্ষী দেবে না। সেটা তো তুই ঠিকই বলেছিস আপাই, কিন্তু আমি খুশি হব যদি ফারহান অপরাধী না হয়। যে লোকটা তোকে এত অপমানিত করলো, তুই তার ভালো চাইছিস? উনি যতই আমাকে অপমান করুক না কেন, উনি সম্পর্কে আমার ভাসুর হন। আমি দেখেছি আমার শাশুড়ি, ফাহিম সবাই কত চিন্তা করছিল ওনাকে নিয়ে। উনি নির্দোষ হলে সবাই খুশি হবে। তোহা ইভানার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই একদম বড়দের মতো কথা বলছিস। আমি কি ছোট নাকি? আর তাছাড়াও যদি ফারহান সত্যি অপরাধী হয় তাহলে আমি আনহার পাশে দাঁড়াবো, ওনার শাস্তির ব্যবস্থা করব। এসব কথা বলতে বলতেই দুজনে বাড়ির সামনে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে দুজনেই বাড়িতে প্রবেশ করে। ফাহিম থানায় গিয়ে ফারহানের সাথে দেখা করে। ফারহান এখনো তার বয়ানে শক্ত অবস্থান ধরে রেখেছে। সে এখনো বলছে, আমার কোনো দোষ নেই, এই মেয়েটাই আমার গাড়ির সামনে এসেছিল। ফাহিম তার ভাইকে বিশ্বাস করে। ফারহানের হাত শক্ত করে ধরে তাকে আশ্বাস দিয়ে বলল, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। অতঃপর থানা থেকে বের হয় ফাহিম। একটি ক্যাব বুক করে ইভানার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইভানাদের বাড়ির সামনে পৌঁছে ক্যাব থেকে নামে ফাহিম। ইভানাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। কিছু মুহূর্তের মধ্যে ইভানা এসে দরজাটা খুলে দেয়। ইভানা সবেমাত্র গোসল করেছে, যার ফলে তার চুল থেকে মুক্ত দানার মতো পানি চিকচিক করছে। লাল রঙের একটু সালোয়ার পরেছে ইভানা। ফাহিম মুক্ত চোখে কিছুক্ষণ দেখলো ইভানাকে। ইভানা লজ্জায় মুখ নামিয়ে রইল কিছু সময়। নরম কণ্ঠে বলল, ভেতরে আসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম। ফাহিম বাড়ির ভিতরে প্রবেশ করে। ইভানার মা ইশরাত খাতুন রান্নাঘর থেকে বেরিয়ে এসে ফাহিমকে দেখে খুব খুশি হন। বাড়ির নতুন জামাই এসেছে, তাই তার আদর যত্নের কোনো ত্রুটি থাকতে দিলে চলবে না। ইশরাত খাতুন বললেন, এসো বাবা, আমার সব রান্না বান্না প্রায় শেষের দিকে। ইভানা ফাহিমকে তো রুমে নিয়ে যা, ফ্রেশ হয়ে খেতে চলে আসিস দুজন মিলে। আপনার এত তাড়াহুড়ো করার দরকার নেই, আপনি ধীরে সুস্থে সব ব্যবস্থা করুন। আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আসছি। আচ্ছা বাবা, ইভানা তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? ফাহিমকে তো রুমে নিয়ে যা। ইভানা ফাহিমের পাশে এসে কোমল গলায় বলল, আসুন।
ফাহিম ইভানের সাথে যেতে লাগলো। ইশরাত খাতুনের চোখ জুড়িয়ে গেল তাদের দুজনকে একসাথে দেখে। তিনি দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, ইয়া মাবুদ, তুমি ওদের দুজনকে এক করেছো, কত সুন্দর মানিয়েছে ওদের। আমি শুধু এটুকুই চাইবো, ওরা সবসময় সুখী থাকো। তুমি দেখো ওদের এই সুন্দর সম্পর্কটা যেন নষ্ট না হয়ে যায়। ফাহিম ইভানের সাথে তার রুমে চলে আসে। ইভানের রুমটা অনেকটা এলোমেলো ছিল। ইভানা বেশ লজ্জা পায় ব্যাপারটা নিয়ে, কারণ সে তো দেখেছে ফাহিম তার রুম কত পরিপাটি করে সাজিয়ে রাখে। ইভানার মনে হচ্ছিল ফাহিম তাকে এই বিষয়টা নিয়ে কথা শোনাবে, কিন্তু তাকে অবাক করে ফাহিম কোনো কিছু না বলেই ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ইভানা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফাহিম ইভানাদের ডাইনিং টেবিলে বসে আছে। আজ বেশ ভালোই জামাই আদর পাচ্ছে সে। গোশত পোলাও থেকে শুরু করে নানা ধরনের মিষ্টান্নের আয়োজন করা হয়েছে। ফাহিম এমনিতেই কম খায়, কিন্তু আজ বাধ্য হয়ে নিজের স্বভাবের বাইরে গিয়ে বেশি খেতে হচ্ছে তাকে। ইশরাত খাতুন খাওয়া দাওয়ার ব্যাপারটা তদারকি করছিলেন। তিনি গোশতের বাটিটা ফাহিমের দিকে এগিয়ে দিয়ে বললেন, আর একটু দেই? না সরি, আর খেতে পারবো না। সেটা বললে তো শুনবো না, আর একটু নাও, দেখো পারবে। অজ্ঞতা ফাহিমকে বাধ্য হয়ে নিতে হয়। খাওয়া দাওয়া শেষ করে ফাহিম সোফায় বসে রেস্ট নিচ্ছিল। এমন সময় ইভানা তার দাদাকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। ইভানা তার দাদা ও ফাহিমের মধ্যে সম্পর্ক সহজ করার জন্য দুজনকে পাশাপাশি বসায়। ফাহিম সৌজন্যতার খাতিরে বলে, ভালো আছেন দাদা? এরপর আর দুজনের মধ্যে তেমন কথা হয় না। হাশেম আলী এখনো মন থেকে বিয়েটা মেনে নিতে পারেনি, কিন্তু ইভানার কাছে তিনি শুনেছেন ফাহিম নাকি তার অনেক খেয়াল রাখে, অনেক যত্ন নেয় তার। তাই তিনি নীরবতা ভেদ করে বললেন, শোন, তোমাকে একটা কথা বলার ছিল। আমার নাতনি কিন্তু অনেক নরম মনের মেয়ে। আমি ওকে অনেক যত্ন করে বড় করেছি, কখনো বিন্দুমাত্র কষ্ট দিইনি। আশা করি তুমিও ওকে কখনো কষ্ট দেবে না। আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আমি কখনো ইভানাকে কোনো করতে দেব না। কথাটা বলে ইভানার দিকে আর চোখে তাকায় ফাহিম। ইভানাকে নিজের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসে। হাশেম আলী টিভিটা অন করেন। টিভিটা স্পোর্টস চ্যানেল চলছিল। হাশেম আলী সেটা চেঞ্জ করে নিউজ চ্যানেল দেন। নিউজ চ্যানেলের দিকে চোখ রাখতেই থমকে যায় ফাহিম। ইভানা, কারণ ব্রেকিং নিউজ দেখাচ্ছে ম্যাজিস্ট্রেটের ধাক্কায় আহত পথচারীর জ্ঞান ফিরেছে। তিনি তার বয়ানে বলেছেন উক্ত ম্যাজিস্ট্রেট নাকি মাতালের মতো গাড়ি চালাতে চালাতে তার দিকে ছুটে আসছিল এবং এই দুর্ঘটনার পুরো দায় সেই ম্যাজিস্ট্রেটের। ফাহিম নিউজটা দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। বিস্ময়ের সাথে বলে ওঠে, এটা কি করে হতে পারে? ভাইয়ার সাথে তো আমার কথা হয়েছিল, ভাইয়াকে দেখে তো মনে হচ্ছিল না সে মিথ্যে বলছে। ইভানা বলে, আপনার ভাই যে মিথ্যে বলছে সেটা তো প্রমাণই হয়ে গেল। মেয়েটা নিশ্চয় অকারণে মনে মনে সংকল্প করে নেয়। এটা হতে পারে না, আমি চিনি আমার ভাইয়াকে, সে এমন কিছু করতে পারে না। আমি আমার ভাইয়াকে নির্দোষ প্রমাণ করবই। ইভানা মনে মনে সংকল্প করে নেয়, আনহার সাথে যেই অন্যায় আপনার ভাই করেছে তার শাস্তিও আমি ওনাকে পাইয়ে দিব। ফাহিম ও ইভানা একে অপরের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। অতঃপর নীরবতা ভেঙে ফাহিম বলে উঠল, আমি ভাইয়ার সাথে কথা বলেছি, বারবার সে একই কথা বলছে। আমার মনে হয় ওই তানহা নামের মেয়েটা মিথ্যা বলছে। আনহার সাথে আপনার ভাইয়ের কোন জন্মের শত্রুতা যে ও মিথ্যে বলবে? মিথ্যে বলে ওর লাভ কি? আমার মনে হয় আপনার ভাইয়ের প্রতি অন্ধ বিশ্বাস বেশি হয়ে যাচ্ছে। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু এটাও ঠিক যে সব সময় যুক্তি দিয়ে সবকিছু বিচার করা যায় না। কখনো কখনো বাস্তবে যা ঘটে সেটা আমাদের ধারণারও বাইরে। তাই আমার মনে হয় আমার একবার চেষ্টা করা উচিত। যদি আমার ভাইয়া নির্দোষ হয় তাহলে তার শাস্তি পাওয়া তো অবিচার হবে। ইতোমধ্যেই তার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা। কেসটা হয়তো খুব শীঘ্রই কোর্টে উঠবে। ইভানা ছোটা ভেবে বলল, আপনি যা ইচ্ছা করুন, আমি কোনো বাধা দিব না। তবে আমার মনে হয় আপনার ভাই অপরাধী। যদি এটা প্রমাণিত হয়ে যায় আপনার ভাই কোনো দোষ করেনি তাহলে সেটা পরের ব্যাপার, কিন্তু আনহা মিথ্যে বলছে কেন সেটা তখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। ফাহিম বলল, আমার মনে হয় তানহা নামের মেয়েটার কোনো স্বার্থ আছে, না হলে অযথা সে এত মিথ্যা বলতো না। এসব কিছু আমি খুঁজে বের করার চেষ্টা করব। আপনি নিজের মতো চেষ্টা করে যান। আমি আপনার পথে বাধা নই, কিংবা আপনার বিপক্ষেও নই। শুধু এই বিষয়ে আপনার পক্ষে থাকতে পারছি না। তবে আমি মন থেকে চাই আপনার ধারণা যেন মিলে যায়, কারণ এমনটা হলে আপনাদের পরিবারে যেই ঝড় উঠেছে সেটা থেমে যাবে।
ফাহিম ইভানার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি জানি তুমি আমার বা আমাদের খারাপ চাও না। তুমি অনেক ভালো একটা মেয়ে ইভানা। ফাহিমের মুখে নিজের প্রশংসা শুনে খুশি হয় ইভানা। তার ঠোঁটের কোণেও হাসির রেখা ফুটে ওঠে, যা ফাহিমের